আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 2030 সালের মধ্যে বৃক্ষ নিধন বন্ধ করে বনায়ন বাড়ানোর প্রতিশ্রুতি শতাধিক দেশের। জেল হত্যা দিবস কাল, খুনিদের নির্দেশদাতাদের খুঁজে বের করতে কমিশন গঠনের উদ্যোগ। ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় কমিশন বিব্রত, মন্তব্য সিইসি। রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ। স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। না আসলে দলটির জন্য কেউ বসে থাকবে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং দুবাই টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত এবং শুরুতেই থাকছে বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 2030 সালের মধ্যে বন নিধন বন্ধ করে বনায়ন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে শতাধিক দেশ। গ্লাসগো জলবায়ু সম্মেলনে এই মতৈক্যকে COP26-এর প্রথম বড় অর্জন বলে মনে করা হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ বনাঞ্চল আমাজন ধ্বংসের সাথে জড়িত ব্রাজিলও মঙ্গলবার এই অঙ্গীকারনামায় সই করেছে। একই প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সরকারি বেসরকারি $19 বিলিয়ন তহবিলও এই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত। বনায়নের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। একই সাথে 2014 সালের চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি রক্ষার তাগিদ দেন। সম্মেলনের আয়োজক ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, মোট 110 দেশের নেতা এই অঙ্গীকারনামায় সই করেছেন। জলবায়ু পরিবর্তন এখন সাধারণ কোনো সমস্যা নয়, বরং এটা এখন বিশ্ববাসীর জন্য জরুরি মানবাধিকার সমস্যা, যা অন্যান্য মৌলিক অধিকারকেও ঝুঁকির মধ্যে ফেলছে। লিঙ্গ সমতা প্রতিষ্ঠার সাথেও জলবায়ু পরিবর্তন ইস্যুটি নিবিড়ভাবে জড়িত। বৈশ্বিক উষ্ণতার ঝুঁকি মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কর্মকৌশলে তাই নারী ও কন্যা শিশু সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ COP26-এ অংশ নেয়া অন্যান্য নারী নেত্রী। গ্লাসগো উইমেন্স লিডারশিপ অন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শীর্ষক প্যানেল আলোচনায় এই দাবি জানানো হয়। সম্মেলনের সাইডলাইনে এই আলোচনার আয়োজন করে স্কটিশ সরকার। পরে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টারজেন। My government is fully committed to ensuring women become part of the solutions to climate change by creating space for them to contribute to all aspects of sustainable development. ক্ষমতায় থাকা অবস্থায় দেশ থেকে লুট করে নিয়ে যাওয়া টাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আয়েশি জীবনযাপন করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এই মন্তব্য করেন। যত বাধাই আসুক, সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। সরকারের দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যদি চুরি করে এই অর্থ না বানাতো, তাহলে নিশ্চয়ই লন্ডনে এত ল্যাভিশলি লাইফ লিড করতে পারতো না, এত শান শকতে থাকতে পারতো না, বা এত টাকা খরচ করতে পারতো না। চুরি করে টাকা পাচার করেছে, এটা আমার কথা না, এফবিআই তদন্তে, অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থার তদন্তে কিন্তু সেটা বের হয়েছে। তারা আন্দোলন করে আমার বিরুদ্ধে,
কেন? সেটা আমার প্রশ্ন, যে আমার অপরাধটা কি? বাংলাদেশের উন্নতি করেছে, এটাই তো তাদের কাছে অপরাধ। তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? এরা স্বাধীনতা চায় না, বাংলাদেশের উন্নতি চায় না, বাংলাদেশের মানুষের ভাগ্য ফিরুক সেটা চায় না। আগামীকাল জেল হত্যা দিবস। এই মামলার বিচার কাজ শেষ হলেও এখনও রায় পুরোপুরি কার্যকর করা যায়নি। এতে ক্ষুব্ধ নিহত জাতীয় 4 নেতার পরিবারের সদস্যরা। তবে খুনিদের নির্দেশদাতাদের খুঁজে বের করতে কমিশন গঠনের কাজ শুরুর কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর জানাচ্ছেন আপেল মাহমুদ। 1975 সালের 3রা নভেম্বর মধ্যরাত ঢাকা কেন্দ্রীয় কারাগার। পিকআপ থেকে নামেন কয়েকজন সশস্ত্র সেনা সদস্য। তারা কারা মহাপরিদর্শককে একটি কাগজ দেন। নির্দেশ আসে কারাগারে থাকা আওয়ামী লীগের 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামারুজ্জামানকে একত্রিত করার। 4 জনকে একটি কক্ষে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই গুলি চালায় সৈন্যরা। কারাগারে তাদের সাথেই ছিলাম। প্রায় 2:15টার দিকে জেলার সাহেব আসলেন, নজরুল সাহেবকে বললেন আপনি একটু আসুন, আলোচনা আছে। 4 জনকে পাশাপাশি বসিয়ে হঠাৎ করে ব্লাস্ট ফায়ার করা হলো। নজরুল সাহেব জীবিত ছিলেন, তিনি গঙ্গার ছিলেন, পানি ছিলেন। সেই অবস্থায় কথা শুনে ওরা আবার ফিরে এসে আবার ব্যান্ডেড চার্জ করে গুলি করে আবার নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। এখনো ধরাছোঁয়ার বাইরে খুনিরা। জেল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জন সহ এখনো পলাতক অনেক আসামি। যারা নেপথ্যের ষড়যন্ত্রকারী তাদেরকে চিহ্নিত করার জন্য একটা কমিশন গঠন করার কথা আমরা শুধু ভাবছি না, আমরা সিদ্ধান্ত নিয়েছি। 2 জনের ব্যাপারে আমরা জানি তাদের অবস্থান কোথায় এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যে আইনি প্রক্রিয়া সেটা চালু আছে। জাতীয় নেতাদের আত্মহত্যা যেন ব্যর্থ না হয় সেভাবে দেশ গড়ার কথা বলেন তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমি। 3 নভেম্বর আমার কাছে মনে হয় যে তাদের প্রতি শ্রদ্ধা যদি জানাই, তাহলে যে কারণে তাদের আত্মাহুতি বলবো দেশের জন্য, সেই জায়গাটায় তাদের আত্মার হয়তো আমরা তাদেরকে একটু শান্তি দিতে পারবো, অথবা আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বলতে পারবো যে না, আমরা তোমাদের জন্য কিছু করে দিয়ে যাচ্ছি। বিশ্লেষকরা বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশকে সমূলে নেতৃত্ব শূন্য করতে হত্যা করা হয় জাতীয় 4 নেতাকে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত বলে জানিয়েছেন সিএসি KM নুরুল হুদা। নির্বাচন কমিশনে জরুরি সভা শেষে এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ জানান তিনি। মাঠ পর্যায়ে সহিংসতা তৈরি না হলে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ অসম্ভব বলেও মনে করেন সিএসি। দেখুন ইকরামুল হক সায়েমের রিপোর্ট। দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সহিংসতা ঘটছে দেশের বিভিন্ন জায়গায়। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে বেড়ে চলেছে উত্তেজনা, ঝরছে প্রাণ। এ বিষয়ে নির্বাচন কমিশনে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। জানান কমিশনের উদ্বেগের কথা। অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেটা আমরা একটু বিব্রত এবং আমাদের মধ্যে উদ্গ্রীবতা আছে, সেটা নিরসনের জন্য আমরা কমিশনারদের সাথে আরও বিস্তারিত আলোচনা করে মাঠ পর্যায়ে যারা এর সাথে জড়িত থাকবেন তাদেরকে যথাযথ নির্দেশনা প্রদান করব। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নেতিবাচক বলেও মন্তব্য করেন সিইসি। আমরা খুব পজিটিভ দেখছি না, দুঃখজনকভাবে সত্য যে এই সমস্ত ব্যাপারে রাজনৈতিক দলগুলোরও সক্রিয় ভূমিকা থাকা দরকার। যে নির্বাচনের বিষয়টা তো শুধু নির্বাচন কমিশনের না, এটা তো সকলেরই, তাদেরও, আর আমরা তার ব্যবস্থাপনায় থাকি শুধু। সুতরাং তারা আরও একটু প্রোয়েক্টিভ যদি হয় তাহলে এই সহিংসতাগুলো কমে। এ সময় সহিংসতার ঘটনার দায় মাঠ প্রশাসনকে নিতে হবে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা, তাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা স্ট্রেট মেসেজ দিতে চাই, এই ধরনের ঘটনা ঘটলে পারে এর দায় কিন্তু তাদের উপরেও বর্তাবে। আমরা তাদেরকেও কিন্তু এর অধীনে আনবো, জবাবদিহিতার অধীনে আনবো। আগামী 11 নভেম্বর দ্বিতীয় দফায় 848টি ও তৃতীয় দফায় 28 নভেম্বর 1007টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না বিএনপি, তবে কেউ স্বতন্ত্র অংশ নিলে বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। বর্তমান সরকারের হাতে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে মন্তব্য করে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেন মির্জা ফখরুল। দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীণ যে রাজনীতি, গ্রামীণ যে সমাজ, সেটা পুরোপুরিভাবে বিভক্ত হয়ে যায় এবং সেখানে চয়েসটা খুব সীমাবদ্ধ হয়ে যায় মানুষের। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্থানীয় সরকার নির্বাচন দলীয় পর্যায়ে আমরা করবো না, মার্কা দিয়ে করবো না। আর তবে যদি কেউ করতে চায়, কেউ আমাদের দল করে বা অন্য ভাবে আছে, সেখানে আমাদের কোনো বাধা থাকবে না। নির্বাচনে না আসলে বিএনপির জন্য কেউ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির সংলাপে না বসলেও সংবিধান অনুসারে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবারও 1-11 পরিস্থিতির সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় সম্প্রতি সাম্প্রদায়িক হামলার প্রতিহতে দলের নেতাকর্মীরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বাংলাদেশের সংবিধানেও নির্দিষ্ট করা আছে কিভাবে নির্বাচন হবে। সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়। সাংবাদিকরা অনেক প্রতিকূলতা ও বাধা উপেক্ষা করে সত্য সংবাদ মানুষের সামনে তুলে ধরেন। এজন্য অনুসন্ধানী সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ই-লার্নিং কোর্সের সনদ প্রদান ও নতুন করে এই প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাংবাদিকতার উন্নয়ন ও সংবাদ কর্মীদের প্রতিবন্ধকতা দূরীকরণে অনলাইন কোর্স চালু করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। অনুসন্ধানী সাংবাদিকতা এমন অনেক বিষয়কে তুলে আনতে পারে যেই বিষয়গুলো অনুন্মোচিত, যে বিষয়গুলো উন্মোচিত হওয়া প্রয়োজন। সেই বিষয়গুলো উন্মোচিত হলে পরে দেশ, সমাজ, রাষ্ট্র উপকৃত হয় এবং সমাজ সেগুলো নিয়ে ভাবে। অনিয়ম, দুর্নীতি কিংবা যে সমাজের সঠিক চিত্র পরিস্ফুটনের পাশাপাশি দেশটা যে এগিয়ে যাচ্ছে, আজকে এগিয়ে যে বহুদূর এগুলো, এই কথাগুলো পত্রিকার পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় উঠে আসতে হবে। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার কার্যক্রম। আজ 8টি কেন্দ্রের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। ঢাকায় প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশের 12 থেকে 17 বছর বয়সের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার লক্ষ্যে রাজধানীতে শুরু হওয়া কার্যক্রমের দ্বিতীয় দিনে ছিল কেন্দ্রগুলোতে ছাত্রছাত্রীদের সরব উপস্থিতি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো তালিকার সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের টিকা নিবন্ধন কার্ড মিলিয়ে ভ্যাকসিন দেওয়া হয়। শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রগুলোতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে 5,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা থাকলেও নিবন্ধিত শিক্ষার্থীদের সংখ্যা কম থাকায় তা সম্ভব হচ্ছে না। আমাদের স্কুলের 516 জন, মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের 500 জন এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের 1000 জন শিক্ষার্থী। প্রথম বলা হয়েছিল যে প্রতিদিন প্রত্যেক 25টা করে বুথে 5,000 করে নেওয়া হবে। ওনারা লক্ষ্যমাত্রা 8,000 রেখেছেন, যদি কিছু বাচ্চা বেশি আসে তাহলে সেটা দিতে পারবেন। তবে অনেকেই সুরক্ষা অ্যাপসে ঢুকে নিবন্ধন করতে পারছেন না। আর এসএসসি পরীক্ষার্থীরা আগেভাগে টিকা নিতে পেরে খুশি। আমাদের যেহেতু সামনে এসএসসি এক্সাম, তাই আমাদের সুরক্ষিত থাকার জন্য বাবা মা সাপোর্ট করেছে। এই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসলে আমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। মানে আমরা একটু নিশ্চিন্তে রিলিফভাবে পরীক্ষা দিতে পারবো। এখন আমাদের স্কুলে যেতে কোনো অসুবিধা হবে না বা ভয় হবে না। অনেক ভালো হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমরা আগে পেয়ে গেছি, সেটা আরও মানে খুব আনন্দের বিষয় লাগতেছে। টিকা যেহেতু নিয়েছি, তো এখন আমি নিশ্চিন্ত হয়ে পরীক্ষা দিতে পারবো, এই জন্য অনেক খুশি লাগছে। দেশের 12
থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দিতে প্রায় 3 কোটি ডোজ টিকা লাগবে। বর্তমানে দেশে 80 লাখ ডোজের বেশি ফাইজারের টিকা মজুদ রয়েছে। 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকার আওতায় আনায় প্রতিদিন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা প্রাথমিকভাবে পূরণ না হলেও সন্তুষ্ট অভিভাবকরা তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত সময়ে সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ইভিএমে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 107টি কেন্দ্রে ভোটার ছিল 4,20,780 জন। আওয়ামী লীগ প্রার্থী মেরিনা জাহান কবিতা ছাড়াও জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসেবে আরও 2 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে ভোট শেষে ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপির অভিযোগ তোলেন জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন। গত 2 সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে সরকার দলীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হয় আসনটি। বগুড়ার সোনাতলা পৌর নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। 11টি কেন্দ্রে 70টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হয়। ভোটার সংখ্যা 19,523। এবারে সোনাতলা পৌরসভা নির্বাচনের ভোটে মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 40 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে কানুপুর প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জোর করে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া হয়। সকালে স্থানীয় উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন এই ঘটনায় নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় সুজন নামে একজনকে আটক করেছে পুলিশ। বর্তমান সরকারের অধীনে নির্বাচন ও সংলাপে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হলেই বিএনপি যে কোনো উদ্যোগে সাড়া দেবে। এদিকে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রেসক্লাবে তাঁতি দলের মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাইল চুরির সাথে মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা জড়িত। দুর্নীতি ধামাচাপা দিতেই ফাইল গায়েব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ার জন্য সরকার দলীয় সিন্ডিকেট দায়ী বলেও দাবি তার। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে, আমি রেজিম বলছি সরকার নয়, কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, কোনো আলোচনায় যাবে না। কারণ আমরা আলোচনাও করেছি, বিগত দিনে অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে। যখন বাংলাদেশের নিরপেক্ষ সরকার দায়িত্ব নেবে তখন আলোচনা হতে পারে কিভাবে বাংলাদেশের নির্বাচন হবে, নির্বাচন কমিশন কিভাবে হবে। দুর্নীতির মামলায় স্বাস্থ্য দপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার আইনজীবী আজ স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে 23 জানুয়ারি পর্যন্ত তাকে জামিন দেন। গত বছর 23 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন 5 জনের বিরুদ্ধে মামলাটি করেন। সেখানে আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি। পরবর্তীতে তদন্তের নাম আসায় তাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। টেকসই কৃষি উন্নয়নের জন্য কৃষি পণ্য বাণিজ্যিকীকরণের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ কাজে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিতে যুক্তরাজ্য বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসন। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর জনগণের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিত করতে চায় সরকার। সচিবালয়ে ব্রিটিশ হাই কমিশনারের সাথে দেখা করার পর কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত করে রপ্তানি করা গেলে দেশের বাজার সম্প্রসারণ হবে, কৃষক পাবে পণ্যের ন্যায্য দাম। কমার্শিয়াল এগ্রিকালচারে বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম কম তুলনামূলকভাবে। আমরা কিছু কিছু রপ্তানি করি, এটা আমাদের যারা এথনিক মার্কেট বলি, বাঙালিরা যারা ওখানে কাজ করে ইউকেতে, মিডল ইস্টে, তাদের মাঝে। কিন্তু আমরা চাচ্ছি যে ইউরোপিয়ান কান্ট্রির উন্নত দেশের মেইন স্ট্রিপ মার্কেটে যাওয়ার জন্য। তাই যুক্তরাজ্য সহ ইউরোপের বাজারে কৃষিজাত পণ্য রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। এসব বাজারে কৃষি পণ্য রপ্তানির প্রতিবন্ধকতা দূর করতে প্রযুক্তি জ্ঞানের অভাব থাকায় এ বিষয়ে যুক্তরাজ্যের সহায়তা চান কৃষিমন্ত্রী। আমরা ইউকের উই ওয়ান্ট টেকনিক্যাল সাপোর্ট,
এবং গুড লিঙ্কেজ ম্যানেজারিয়াল ম্যানেজমেন্ট সাপোর্ট। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। Bangladesh already has a very successful export relationship with the UK, particularly in the field of ready-made garments, and there are clearly opportunities to broaden that relationship to include fresh fruit and vegetables, processed food, poultry, all sorts of other things. অর্থনৈতিক, সামাজিক সহ নানা খাতের অগ্রগতিতে আগামীতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে বলে নিশ্চয়তা দেন যুক্তরাজ্যের হাই কমিশনার। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে গ্যাস লাইন লিকেজ হয়ে অগ্নিকাণ্ডে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। উত্তর কাট্টলী এলাকায় গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। সোমবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সাজেদা বেগম, শাহজাহান শেখ, দিলরুবা বেগম, জীবন শেখ, স্বাধীন শেখ এবং মাহিয়া আক্তার। ফায়ার সার্ভিস জানায় 6তলা ভবনের উপরের তলায় আগুন লাগে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতেই টি-20 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হল বাংলাদেশের। দুবাই টাইগারদের দেয়া 85 রানের টার্গেটে নেমে 39 বল হাতে রেখে 4 উইকেটে 86 রান তুলে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মাত্র 84 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ পরাজয়ের বৃত্তেই ঘুরছে বাংলাদেশ। বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় টানা 4 ম্যাচ হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল টাইগাররা। অন্যদিকে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। 85 রানের টার্গেট দিয়ে লড়াই জমিয়ে তোলা কঠিনই, তবে সেই অসাধ্য সাধনের চেষ্টায় শুরুতেই যা একটু সাফল্য পেয়েছে টাইগার বোলাররা। দলের 33 রানে 3 দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে ফেরান তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। তবে অধিনায়ক টেম্বা বাভুমার অপরাজিত 31 রানে ভর করে 39 বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুধু হতাশায় উপহার দেয় বাংলাদেশ। কাগিসোরা বাদার বোলিং তোপে দলের 24 রানেই সাজঘরে নাইম, সৌম্য ও মুশফিক। শুরুর বিপর্যয়টা আর সামলে উঠতে পারেনি টাইগাররা। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ 3, আফিফ 0 আর লিটন ব্যক্তিগত 24 রানে আউট হলে 46 রানে 6 উইকেট হারিয়ে টি-20তে নিজেদের সর্বনিম্ন রানের গুটিয়ে যাওয়ার শঙ্কা তখন বাংলাদেশ শিবিরে। মেহেদী হাসানের চওড়া ব্যাটে সেই লজ্জা এড়ালেও শেষ বল পর্যন্ত ইনিংসটাকে নিয়ে যেতে পারেনি মাহমুদুল্লাহর দল। 8 নম্বরে নামা মেহেদীর ব্যাটেই আসে একমাত্র ছক্কা আর দলীয় সর্বোচ্চ স্কোর 27 রান। ব্যাটসম্যানদের বাজে পারফরমেন্স বুঝাতে এতটুকুই হয়তো যথেষ্ট। শেষ পর্যন্ত 10 বল বাকি থাকতে মাত্র 84 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ইনিংস শেষেই হতাশা ভর করে টাইগার ভক্তদের। মমিনুর রিপন, এটিএন বাংলা। সচিবালয় থেকে গুরুত্বপূর্ণ ফাইল গায়েবের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও চক্ষুদান দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের স্বাস্থ্য ব্যবস্থা আগের চাইতে অনেক উন্নত দাবি করে তিনি আরও বলেন, এখন রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে। এ সময় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান মন্ত্রী। এই বিষয়ে যেটা ঘটেছে অনাকাঙ্ক্ষিত এবং আমরাও ক্ষুব্ধ। এই বিষয়ে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নিয়েছি, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। এখন তদন্ত করে আমরা যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা ইনশাল্লাহ নিব। জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধের 90 মিটার এলাকা ধসে গেছে। এতে হুমকির মুখে পড়েছে কুলকান্দি বাজার, শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয়, 4টি মসজিদ, বসতবাড়ি এবং ফসলি জমি।
স্থানীয়রা জানান, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড 3টি পয়েন্টে 455 কোটি টাকা ব্যয়ে প্রায় 17 কিলোমিটার তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ নির্মাণ করলেও অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় ভাঙন ঠেকানো যাচ্ছে না। একই কথা জানিয়েছেন পানির সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমও। তবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, প্রশাসন অভিযান চালালেও অদৃশ্য ক্ষমতার জোরে বালু উত্তোলন করছেন প্রভাবশালীরা। যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। আমার মনে হয় যে বালু উত্তোলন করার কারণেই নদী ভাঙন শুরু হয়েছে। এই বালু তোলার জন্যই বাঁধ ভেঙে যেতেছে। এই বলগেট দিয়ে বালু তুলে আপনি যে এই বাঁধ দিচ্ছেন, এই বাঁধ থাকতে আসে না। এখানে বৃহস্পতিবারে হঠাৎ করে এখানে আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা তারপরের দিনে অর্থাৎ শুক্রবার থেকে এটা মেরামতের কাজ শুরু করি। এই অবৈধ বালি উত্তোলনের কারণে নদী কিনারা থেকে বালি উঠালে এই কোনো বাঁধ টিকবে না। 2 নম্বর হলো যে ড্রেজিং করার জন্য বালিগুলো যদি সঠিক স্থানে যদি ড্রেজ ম্যাটেরিয়াল ফেলানো না হয় তাহলে কিন্তু নদীর তীর রক্ষা করা যাবে না, নদীর গতিটা পরিবর্তন হয়ে যাবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লেখক এবং সাংবাদিক তাকিব মোহাম্মদ জোবায়েরের গবেষণা গ্রন্থ বঙ্গবন্ধু বাংলাদেশ উন্নয়ন ভাবনা 1972 থেকে 1975 মোড়ক উন্মোচিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে বিভিন্ন দেশি বিদেশি পত্রিকায় প্রকাশিত তথ্য উপাত্তের ভিত্তিতে এই গ্রন্থটি লেখা হয়েছে। এতে সেই সময়ের গোয়েন্দা প্রতিবেদনও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা 3 আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ কাবেদুল ইসলাম। বইটির ওপর বিস্তারিত আলোচনা করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওবায়দ উল্লাহ আল মাসুদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কামরুল ইসলাম চৌধুরী এবং ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.9। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে দেশটির সুমাত্রা দ্বীপে এই ভূমিকম্প আঘাত আনে। এখনো পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামির সতর্কতাও জারি করা হয়নি। 2018 সালে দেশটির পালু দ্বীপে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় 4,500 মানুষ নিহত বা নিখোঁজ হয়। সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনা সহ 5টি প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি দেন। এই প্রথম কোনো দেশ এমন প্রতিশ্রুতি দিল। শূন্যের কোটা বা কার্বন নিরপেক্ষতা মানে বায়ুমণ্ডলে আর গ্রিন হাউস গ্যাস যোগ হবে না। এর আগেও অন্যান্য প্রধান দূষণকারী দেশগুলোর মতো কার্বন নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি ভারত। ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের পর বিশ্বের অন্যতম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ ভারত। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন কিছুটা বাড়লেও সূচক কমেছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 43 পয়েন্ট কমে 6,954 পয়েন্টে নেমে এসেছে। এছাড়া সরিয়া সূচক 6 ও 30 সূচক 19 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় 1,295 কোটি 11 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 376টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 147টির, কমেছে 201টি এবং অপরিবর্তিত রয়েছে 28টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 43 কোটি 52 লাখ টাকার শেয়ার। হাত বদল হওয়া 289টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 116টি, কমেছে 150টি ও অপরিবর্তিত রয়েছে 23টি শেয়ার কোম্পানির শেয়ার দর। এবারে পাটেক্স খেলার খবর।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে মাঠে নামছে বার্সেলোনা, চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপ ইর ম্যাচে বার্সেলোনা খেলবে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের বিপক্ষে। 3 পয়েন্ট নিয়ে গ্রুপে বার্সেলোনার অবস্থান 3 নম্বরে। পরবর্তী রাউন্ডের পথে এগিয়ে যেতে এই ম্যাচে জয় প্রয়োজন কাতালানদের। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সা পাচ্ছে না ইনজুরি আক্রান্ত সার্জিও অ্যাগুয়েরো, মার্টিন ব্রেথওয়েট, পেড্রি এবং জেরার্ড পিকেকে। রাত 2টায় শুরু হবে ম্যাচটি। একই সময় ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ইতালিয়ান ক্লাব আটলান্টার বিপক্ষে। 3 খেলায় 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের অন্যান্য ম্যাচে মালমোর বিপক্ষে খেলবে চেলসি, আর বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বেনফিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টার পুরুষ এবং নারী কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছে। মাটির কুস্তি হিসেবে পরিচিত দুদিনের এই টুর্নামেন্টে পুরুষ এবং নারী বিভাগে 10টি ওজন শ্রেণীতে 1.5 শতাধিক কুস্তিগির অংশ নিচ্ছেন। এর আগে পল্টন ময়দানে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় মিডিয়া পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী মীর মোতাহার হাসান, কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান এবং যুগ্ম সম্পাদক মিসবাউদ্দিন আজাদ উপস্থিত ছিলেন। শুরু হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী থ্রো বল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 8টি এবং নারী বিভাগে 4টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে 10টি এবং নারী বিভাগে 8টি খেলা শেষ হয়। এর আগে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে 2 দিনের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ করিম। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী রেজা, থ্রো বল অ্যাসোসিয়েশনের সহসভাপতি তারেক খান মজলিস এবং সাধারণ সম্পাদক শামীম আল মামুন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 2030 সালের মধ্যে বৃক্ষ নিধন বন্ধ করে বনায়ন বাড়ানোর প্রতিশ্রুতি শতাধিক দেশের। জেল হত্যা দিবস কাল, খুনিদের নির্দেশদাতাদের খুঁজে বের করতে কমিশন গঠনের উদ্যোগ। ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় কমিশন বিব্রত, মন্তব্য সিএসি। রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ। স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। না আসলে দলটির জন্য কেউ বসে থাকবে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং দুবাই টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হেরেছে বাংলাদেশ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।